ওরসের ময়দানে ছিলেন দুই ভাই। একজনের নাম হচ্ছে করিম, আরেকজনের নাম হচ্ছে কলিম। কলিম এবং করিম দুই ভাই ওরসে গিয়েছিলেন। সেই ওরসে পার্টিসিপেট করার পরে তারা তাদের সাথে থাকা তবারক নিয়ে ফিরছিলেন বাড়িতে। তাদের বাড়ি থেকে ওই ওরসের ময়দানের দূরত্ব আনুমানিক 8 থেকে 9 কিলোমিটার। তারা সেই দুপুরে বেরিয়েছে। তাদের যে পৌঁছতে সময় লেগে গেছে প্রায় 2-2.5 ঘন্টার মতো, এবং তারা সেইখান থেকে এখন আবার যে রওনা দিয়েছে তাদের আসার পথে পথে 2-2.5 ঘন্টা। তারা এমন এক এলাকা দিয়ে আসছে যে এলাকাতে নদী দুইবার পার হতে হবে তাদেরকে। নদীর উপর দিয়ে দুইবার তাদেরকে পার হতে হবে। প্রথমবার তারা নদী পার হয়েছে, দ্বিতীয়বার তারা যখন নদী পার হলো, ওই নদী পার হওয়ার পরে তাদের সামনে সুবিশাল চর। এই চর পার করার পরে তাদের গ্রামে যে তাদের পৌঁছতে আর বড় চর আধা ঘন্টা লাগবে। মানে এটি হচ্ছে সবচেয়ে বড় রাস্তা। এবং দুই ভাই করিম এবং কলিম তবরক হাতে নিয়ে তারা এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। একজনের সাথে আরেকজন গল্প করতে করতে, বিভিন্ন কথা বলতে বলতে। রাতের ওই সময়টায় চাঁদ পশ্চিম আকাশে প্রায় 1 হাত ডিস্টেন্সে রয়েছে। মানে মনে হবে যে মাটি থেকে 1 হাত উপরে, চোখ বরাবর যদি আপনি ধরুন তাহলে 1 হাত উপরে। এবং সেই আলোর যে বিকিরণটা, সেই বিকিরণটা এমন অনুভূতি দিচ্ছে চারপাশে, মনে হবে যেন গা ছমছমে একটা আলো। আলো রয়েছে কিন্তু সেটা গা ছমছমে। এবং গ্রামের রাস্তা যদি হয়, ওই অল্প আলো তো পুরো রাস্তা দেখা যায়। এটা তো চর, শুধুমাত্র অমাবস্যা বাদে অন্য যে কোনো সময় চরের উপর দিয়ে এমনিও হাঁটা যায়, দেখা যায় সব কিছুই রাতের বেলাও। কারণ আমরা নিহিরিকার মিল্কি ওয়ে গ্যালাক্সির আলোগুলোকে শহরে বসে দেখতে পারবো না বা অনুভব করতে পারবো না, অথবা তারার আলোগুলোকে। দুই ভাই যে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছেন, তারা একটা জায়গায় বিশ্রাম করবেন বলে ঠিক করেন। তো সেখানে বসে তারা গল্প করছেন বিভিন্ন রকম কথা। একটু বিশ্রামের প্রয়োজন তাদের। সাথে রয়েছিল পানি, সেই পানি তারা খেয়ে ওই বাতাসা জাতীয় কিছু ছিল সেটাও তারা খাচ্ছেন তখন দুই ভাই। গন্তব্য হচ্ছে তাদের বাড়িতে যাওয়ার। এটা তো এমন এক রাস্তা যে রাস্তা একেবারে সোজা, হালকা একটু এদিক ওদিক বাঁকা হয়েছে কিন্তু কোনো মোড় নেই, সোজা রাস্তা। তাই অনেকটা দূরে এই যে একেবারে চরের যে মাথা, সেটা প্রায় সময় দেখা যায়। দিনের বেলা তো দেখাই চাই, এখন এই রাতের বেলা এই আলো তো দেখা যায়। পরিবেশটা অন্যরকম। আমি আবারও বলি, যদি কুয়াশাচ্ছন্ন থাকে না চারপাশ, সে কুয়াশাচ্ছন্ন চারপাশের উপর যদি একটু আলো পড়ে, যেমন হবে পরিবেশ। কুয়াশা না থাকা সত্ত্বেও চাঁদের ওই পজিশনের কারণে আলোটা এমনভাবে এসেছে বা বিকিরণ হচ্ছে, পরিবেশটা ওরকম। মানে একটা ধোঁয়াটে পরিবেশ চারপাশে, কিন্তু দেখা যায় সব। তারা দুই ভাই এগোতে শুরু করলেন। মাঝখানে রাস্তার ডান দিকে, এখন যেহেতু তারা তাদের বাড়ি দিকে ফিরছেন, রাস্তার ডান দিকে একটা কাচারি ঘরের মতো রয়েছে, যে কাচারি ঘরে মানুষজন নামাজ পড়ে। শুক্রবার বিশেষ করে এই দিকের কেউ না কেউ শুক্রবার জামাতে জায়গা নামাজ পড়ে। তো শুক্রবার বাদে অন্য কোনো সময় মানুষজন যে মন চায় এসে এখানে নামাজ পড়তে পারে। এই কাচারি ঘরটা মূলত নামাজের জন্য, অল্প একটু জায়গার ভিতরে কাচারি ঘরটা করা। তো তারা যখন এগিয়ে যাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন যে কাচারি ঘরের ভেতরে একজন মানুষ নামাজ পড়ছেন। তো তারা তাদের মতো কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছেন। তারা ওই কাচারি ঘর পার হয়ে 15-20 হাত চলে গেছেন। এমন সময় পেছনের দিক থেকে ডাক আসে। করিমের নাম ধরে ডাকটা আসে প্রথমে। যখন করিমের নাম ধরে ডাকটা এলো, তো করিম পেছনের দিকে জিজ্ঞেস করলো যে কে। তো সে তখন বললো যে চিনবেন না, কিন্তু আপনারা এদিকে আসেন, আপনারা এখন যান না, এদিকে আসেন। তো ওইখান থেকে তাদেরকে বললো যে কেন যাব না, তুমি কে, পরিচয় দাও। এখান থেকে উত্তর দেওয়া হলো যে সামনে আপনারা যাবেন না, একটু পরে আপনারা যান, এখানে এসে কিছু সময়ের জন্য বসেন। আমি অমুক, আমার কাছে কিছু মিষ্টি আছে। আপনারা তো ওই ওরস ময়দান থেকে আসছেন, আমার এই মিষ্টিগুলো তো আমার বাড়িতে খাওয়ার মতো কেউ নেই,
নিয়ে যান এসা, এভাবে চিৎকার করে কথা বলতেছে। তো ওই খুবই সাধারণ একটা টোন বা এরকম সাধারণ একটা গলা, ভয় পাওয়ার মতো তো কোনো কিছু না, মানুষই তো। তো তারা দুই ভাই পেছনে আসলো। পেছনে আসার পরে জিজ্ঞেস করলো, আপনি কে? তো সে বললো যে সে এখন ওই পারে চলে যাবে। তো সে এখানে বসছে একটু, এখন একটু নামাজ পড়লো, নামাজ পড়ার মধ্যে যেই তার এই পাশ দিয়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছে, তার কাছে প্রচুর মিষ্টি রয়েছে, যে মিষ্টিগুলো সে আসলে নিয়ে শেষ করতে পারবে না। তো কিছু মিষ্টি যদি তারা নিয়ে যায় তাহলে তো ভালোই। তো কলিম মনে হয় জিজ্ঞেস করেছিল তাকে, আপনি যাবেন কোন দিকে? তখন সে ব্যক্তি বলেছিল সেও ওই ওরসা ময়দানের উদ্দেশ্যেই যাচ্ছে। সে মিষ্টির কারবারি করে এবং মিষ্টি বিক্রি করাই তার কাজ। তো করিম এবং কলিম কিছু মিষ্টি নিলেন সেই লোকের কাছ থেকে, এবং করিম এবং কলিমের সাথে ওই লোক এমন খোঁজ গল্পে মেতে উঠলেন যে কখন যে প্রায় শেষ রাত চলে এসছে তারা দুই ভাই টেরই পাননি। যে কখন শেষ রাত চলে এসছে। আসলে শেষ রাত না, আলো আধারের যে অবস্থা, সেই আলো আধারের অবস্থার কারণে মনে হচ্ছে এটা শেষ রাত, কিন্তু বাস্তবে তখনও 2-3 ঘন্টার মতো বাকি। চাঁদ প্রায় নিচের দিকে নেমে গেছে। এখন ভিজিবলি চাঁদকে দেখা যায় না, কিন্তু তার উজ্জ্বলতা বা আলোর বিকিরণ আকাশে রয়েছে। তো এই দুই ভাই আবার চলতে শুরু করলো এবং তাদের সাথে কথাবার্তা বলে সেই ব্যক্তিও রওনা দিয়ে দেয়। করিম জিজ্ঞেস করেছিল তার নাম কি। সে ব্যক্তি নিজের নাম বলেছিল খোদা বক্স। আমি আবারও বলি, সে নিজের নাম বলেছিল খোদা বক্স। এখন দুই ভাই আরামসে রাস্তা দিয়ে বাড়িতে ফেরত গেল, কোনো সমস্যা নেই, কোনো কিছু না। পরের দিন সকালবেলা এক অদ্ভুত ঘটনার ব্যাপারে জানতে পারলো দুই ভাই, এবং সেই দুই ভাই সেই অদ্ভুত ঘটনা শোনার পরে তারা প্রচণ্ডভাবে শিহরিত হলো। কারণ ওই গ্রামে একজন ব্যক্তির বাড়িতে একটা মেয়ের উপরে জিনের হামলা হয়েছিল। তখন কবিরাজ তার চিকিৎসা মোতাবেক যত কিছু করার ছিল তত কিছুই সে করে। যেই রিচুয়ালটা হয় সেই রিচুয়ালে ওই জিন, সে বদ জিন, সে কিছু জিনিসপত্র চেয়েছিল, মোরগ থেকে শুরু করে এমন কিছু জিনিসপত্র যে জিনিসপত্রের সাথে রক্তের যোগাযোগ রয়েছে, এবং সেই জিনিসপত্র রেখে আসা হয়েছিল ওই চরের মাঝখানে রাস্তার পাশে, ঠিক যেইখানে লোকটা নামাজ আদায় করেছিল ঠিক সেই জায়গা থেকে আনুমানিক আধা মাইল সামনে। এবং যখন রাখা হয়েছিল তখন হচ্ছে রাতের 12টা বাজে। ওই সময় রেখে যাওয়া হয়েছিল, মধ্যরাতে রেখে গিয়েছিল কবিরাজ। কথা ছিল যে মধ্যরাতে যখন কবিরাজ ওই জিনিসগুলো রেখে চলে যাবে তখন ওই মেয়েকে যে জিন ধরেছিল, যে বদ জিন, সে এসে সেই জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাবে, অথবা যা করা করবে, কিন্তু সে মেয়েকে ছেড়ে চলে যাবে। তারা কিন্তু ঠিক ওই সময় সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। যে রাস্তা দিয়ে তারা এগিয়ে যাচ্ছিল ওই রাস্তার মাঝখানে কিন্তু আরেকটু এগোলেই কিন্তু ওই কবিরাজের জিনিসপত্রগুলো তারা দেখতে পেত। তো তারা কিন্তু কোনো কিছু দেখেনি। লোকজন যখন জিজ্ঞেস করলো যে তোরা রাস্তাঘাটে কোনো কিছু দেখিস নি, তারা বললো যে না, আমি কোনো কিছু দেখিনি। ওই দিন চলে গেছে। পরের দিন কবিরাজ এসেছিল সেই মেয়েকে দেখতে, সেই অসুস্থ মেয়েকে দেখতে। সবকিছু দেখা শেষ। ওই গ্রামেরই ভেতর থেকে একজন ওই কবিরাজকে জিজ্ঞেস করেছিল যে করিম আর কলিম ওই দিন ওই রাস্তা দিয়ে এসেছিল, ওই কলিম আর করিম তো কোনো কিছু দেখে নাই, আপনি যে জিনিসপত্র রাখছেন ওই জিনিসপত্রগুলো তো সে দেখে নাই। ওরা যদি কেউ দেখাও নাই, আর ওই জিনিসপত্রগুলো নিয়ে গেল কে তাহলে? সবকিছু কেউ জিনে নিয়ে গেছে। তখন সেই ব্যক্তি বলল, জিন চেয়েছেই তো, এই জন্যই তো দিয়েছে যাতে সেই জিন সবকিছু নিয়ে চলে যায়। কিন্তু কথা হচ্ছে যে করিম আর কলিম ওই রাস্তা দিয়ে এলো কিভাবে? তখন গ্রামের লোক নাকি তাকে জিজ্ঞেস করেছিল, কেন, কোনো সমস্যা? তখন সে কবিরাজ বলেছিল যে না, যে জিনিসপত্রগুলো আমি এখানে রেখে দিয়ে আসছি, যখন আমি চলে আসছিলাম তখন আমি স্পষ্ট শুনতে পাই পেছনে যে মোরগটা ছিল মোরগটাকে ধরে ওর মাথা তো ছিঁড়ে ফেলেছে, এটা আমি বুঝতেই পারছিলাম। ওই ছটফট করতে থাকা মোরগটাকে যে চিবিয়ে কামড়াচ্ছে, ওই হাড়গুলো মটমট করে ভাঙার শব্দ, চিবানোর যে বিশ্রী একটা শব্দ, এই সমস্ত শব্দ আমার কানে এসেছিল। এবং ওই রাস্তার মাঝখানে বসেই ছিল সে, রাতের মধ্যরাত তখন। তো
এই দুই ভাই যদি আসতো তাহলে তো এই দুই ভাইয়ের ক্ষতি হয়ে যেত। আবার এই দুই ভাইয়ের সাথে তো খাবারও ছিল। সাথে সাথে এই দুই ভাইয়ের সাথে সে কবিরাজ যে দেখা করে এবং কবিরাজ তাদেরকে জিজ্ঞেস করে যে তোরা রাস্তায় কি আসলেই কোনো কিছু দেখিসনি? তোরা তো খাবার খেয়েছিস, যদি তো তোর এই খাবারের উপরে যদি আবার নজর থাকে তখন তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তোদের। কিন্তু করিম আর কলিম বললেন, আমরা তো কোনো কিছু রাস্তায় দেখিই নাই, বরঞ্চ আমরা আরো শুধু তবারকারই নাই, মিষ্টিও নিয়ে আসছি। তো তখন কবিরাজ জিজ্ঞেস করলো তোরা মিষ্টি পেলি কই? বললো যে ওইখানে এক মিষ্টির কারবারি ছিল, ওই যে নামাজ যে জায়গায় পড়ে ওই জায়গায় উনি নামাজ পড়তেছিল, উনি ডাক দিচ্ছে আমাদেরকে। ওনার সাথে গল্প করতে করতে কত সময় চলে গেছে আমরা টেরই পাইনি। তখন কবিরাজ ব্যাপারটা ধরতে পারলো, কারণ রাতের বেলা ওই মধ্যরাতে ওই চরে ওই আধা মাইল জায়গার মাঝখানে একটা বিকট প্রক্রিয়া চলছে। ওই প্রক্রিয়ার মাঝখানে কেউ মিষ্টি নিয়ে এসে ব্যবসা করার জন্য বসবে না। আর ওরসের উদ্দেশ্যে যে সে মিষ্টি নিয়ে যাবে, ওরস তো শেষই হয়ে গেছে দেখি তো দুই ভাই তখন চলে আসছিল। সে কিসের মিষ্টি কারবারি? তখন একটা ব্যাপার পরিষ্কার হলো, ওই খোদা বক্স মূলত ছিলেন ভালো জিন, যিনি আসলে এই দুই ভাইয়ের সময় নষ্ট করেছেন, যাতে এই দুই ভাই ওই মোক্ষম সময়ে, যেই মোক্ষম সময়ে ওই বদ জিন নিজের কর্মকাণ্ড সাবার করছিল বা যাই করছিল, ওই কর্মকাণ্ড করার সময় যাতে এই দুই ভাই সেখানে যে না পৌঁছা যায়, এই দুই ভাই এই নিরীহ দুই ব্যক্তির যাতে কোনো ক্ষতি না হয়, খোদা বক্স তাদের সময় ক্ষেপণ করে তাদেরকে মূলত বাঁচিয়ে দিয়েছিল। খোদা বক্স মিষ্টির কারবারি ছিল না, সে ছিল একজন ভালো জিন।